আকাশবাণী কলকাতা 23 নিউজ বাংলা চ্যানেলের আজকের তাজা খবর। আজকের প্রধান শিরোনাম, জবাব চাই জবাব দাও। এর আড়ালে যৌথ এসব প্রতিবাদী জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে এবার গুরুতর অভিযোগ। ভাইপোর এত ঠাটবাট কোথা থেকে, কড়া প্রশ্নে মমতাকে বিঁধলেন শুভেন্দু। সাংবাদিকদের সামনে মুখ খুলতেই বিশেষ ব্যবস্থা, কালো কাঁচে ঢাকা গাড়িতে আনা হলো সঞ্জয়কে। কেউ ছাড় পাবে না, মুখ্যমন্ত্রী নিজে এ ব্যাপারে কড়া নির্দেশ দিয়েছেন। বড় মন্তব্য করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ফের নিরাপত্তা বাড়ল বীরভূমের জেলা সভাধিপতি কাজল শেখের। সল্টলেকের দুর্ঘটনায় নিহত ছাত্রের পরিবারকে মমতার ফোন, পাশে থাকার প্রতিশ্রুতি। আবাসের তালিকায় নাম নেই, পাকা ঘরের দাবিতে অফিসের গেটে ধর্নায় মহিলারা। দুবাইয়ের অফিস খুললেন ডলি চাওয়ালা, বিলাসবহুল জীবন দেখে হতবাক কোটিপতিরাও। দ্রুত শুনানির জন্য মৌখিক কার্য করা গ্রাহ্য নয়, সুপ্রিম কোর্টের দায়িত্ব নিয়েই পদ্ধতি বদলালেন প্রধান বিচারপতি। অবিলম্বে বকেয়া 2000 কোটি দিন, বিরাট ধাক্কা, পশ্চিমবঙ্গ সরকারকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। বিস্তারিত, গত আগস্ট মাস থেকেই রাজ্যকর মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়া ছাত্র নির্মম ধর্ষণ হত্যাকাণ্ডের পর থেকেই কর্মবিরতির ডাক দিয়েছিলেন রাজ্যের জুনিয়র ডাক্তাররা। তিলোত্তমার বিচারের দাবিতে দিনের পর দিন সরকারি হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা বন্ধ রেখেছিলেন জুনিয়র ডাক্তাররা, যার জেরেই চরম ভোগান্তির অভিযোগ তুলেছিলেন রোগীর পরিবার পরিজনেরা। এবার এই জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধেই উঠল গুরুতর অভিযোগ। তিলোত্তমার বিচারের দাবিতে প্রতিবাদ আন্দোলন চলাকালীন দীর্ঘদিন সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা বন্ধ থাকায় বেহাল অবস্থা হয় রাজ্যের চিকিৎসা পরিকাঠামোর। রাজ্যের এই পরিস্থিতির সময় বিপ্লবী ডাক্তারদের বিরুদ্ধে অভিযোগ, আন্দোলনের নাম রাজ্য জুড়ে সরকারি হাসপাতালগুলিতে কর্মবিরতির ঘোষণা করলেও প্রাইভেট নার্সিং হোমে গলিতে চুটিয়ে প্র্যাকটিস করেছেন তারা। আর এভাবেই গত কয়েক মাস কলকাতার রাজপথে জাস্টিস ফর আরজিকর স্লোগান তুলে প্রতিবাদ আন্দোলনের নামে সরকারি স্বাস্থ্য পরিষেবা বন্ধ রেখে বেসরকারি হাসপাতাল নার্সিং হোমগুলিতে প্র্যাকটিস করেই কোটি কোটি টাকা আয় করেছেন তারা। এক্ষেত্রে আগেই স্বাস্থ্য সাথীর প্রসঙ্গ তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার এই অভিযোগ সামনে আসতেই কর্মবিরতির নামে প্রাইভেট প্র্যাকটিস করা জুনিয়র চিকিৎসকদের তালিকা তৈরি করে কাজ শুরু করেছেন প্রশাসন। আর এদিন অভিযোগ সামনে আসতেই তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের কটাক্ষ, বিপ্লবীরা কিছু বলবেন। অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের স্পষ্ট জবাব, স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই। সেখানে কেউ এরকম করে থাকলে নিশ্চয়ই শাস্তির ব্যবস্থা করা হোক, তবে এইসব বলে নির্যাতিতার বিচারের আন্দোলনকে থামিয়ে দেওয়া যাবে না। রাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার আগে যা ছিলেন, ক্ষমতায় আসার পরেও আমূল বদলে গিয়েছেন। মাঝে মধ্যে এই অভিযোগ করতে দেখা যায় বিরোধীদের। তার আচার আচরণ থেকে শুরু করে প্রভাব প্রতিপত্তি এখন অনেক বদল বলে দাবি করেন বিরোধী রাজনৈতিক নেতারা। অনেকেই তার ভাইপোকে নিয়ে কটাক্ষ করতে গিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন। আর এবার রাজ্য জুড়ে যখন মানুষ চিকিৎসা পাচ্ছেন না, তখন সে ভাইপোর বারবার বিদেশ সফর এবং সেখানে গিয়ে চিকিৎসা নিয়ে বিদ্ধে দেখা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। প্রসঙ্গত, এদিন সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই তিনি বলেন, রাজ্যের মানুষ চিকিৎসা পাচ্ছেন না, আর ওনার ভাইপো আমেরিকাতে গিয়ে চোখের চিকিৎসা করান, 1 কোটি টাকা লাগে। 2011 সালের আগে ওনার বাড়ির কেউ বিদেশে যেত না, এখন বছরে 4 বার করে যায়। এসব আসে কোথা থেকে? আদালত থেকে বেরিয়ে প্রিজন ভ্যানে ওঠার সময় মুখ খুলেছিলেন আর্যকর কাণ্ডের প্রধান অভিযুক্ত সঞ্জয় রায়। সোমবার প্রিজন ভ্যানে ওঠার সময় প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নাম তোলেন। মঙ্গলবার সঞ্জয় রায়কে নজিরবিহীন ঘেরাটোপে তোলা হয়। প্রাথমিকভাবে বোঝাই যায়নি কোন গাড়িতে সঞ্জয়কে নিয়ে আসা হচ্ছে। পরে জানা যায় কালো কাঁচে ঢাকা গাড়িতে তাকে নিয়ে আসা হচ্ছে। এমনকি রাস্তায় গ্রিন করিডোর থেকে নিয়ে আসা হচ্ছে সঞ্জয়কে। কিন্তু মুখ খোলার পর কেন এত ঘেরাটোপে নিয়ে আসা হলো সঞ্জয়কে, সেই নিয়ে উঠছে প্রশ্ন উঠছে সঞ্জয় রায় যাতে সাংবাদিকদের মুখোমুখি হতে না পারে, সে কারণে কি ঘেরাটোপে নিয়ে আসা হয়েছিল তাকে? বলা যেতে পারে সাংবাদিকদের চোখে ফাঁকি দিয়ে সঞ্জয়কে আদালতে তোলা হয়। একটা কনভয় আসে, সেই কনভয়ে যেমন কালো কাঁচে ঢাকা গাড়ি ছিল, তেমনই ছিল প্রিজন ভ্যান। কালো কাঁচ দেওয়া গাড়িকে ঘিরে রাখা ছিল দুটো গাড়ি। কালো কাঁচ দিয়ে ঘেরা গাড়িতেই নিয়ে আসা হয়েছে সঞ্জয়কে। সংবাদ মাধ্যম থেকে সাধারণ মানুষ কেউ বুঝতে পারেনি সঞ্জয় রায়কে কোন গাড়িতে আনা হচ্ছে। সাথে সাথেই প্রশ্ন উঠছে, কেন এত ঘেরাটোপে আনা হলো? সোমবার প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জয় রায় চিৎকার করতে থাকেন। তিনি বলেন, আমি নাম বলে দিচ্ছি, বিনীত গোয়েল, ডিসি স্পেশাল। ওনারা সাজিশ করে আমায় ভাসিয়েছেন। প্রিজন ভ্যানের জানলা থেকে সঞ্জয় রায় বলেন, আমি কিন্তু রেপ আর মার্ডার করিনি, আমায় নিচে নামিয়ে দিল। আমার কথা শুনছে না, পুরো সরকার আমায় ফাঁসাচ্ছে। আমি এতদিন চুপ ছিলাম, আমায় সব জায়গায় ভয় দেখাচ্ছে, তুমি কিছু বলবে না, তুমি কিছু বলবে না। এমনকি ডিপার্টমেন্ট আমায় ভয় দেখিয়েছে, আমি পুরোপুরি নির্দোষ, আমায় ফাঁসানো হচ্ছে। এর আগেও তিনি বারবার বলেছিলেন তিনি নির্দোষ। তবে সোমবারের চিৎকার করে তিনি যে অভিযোগ জানিয়েছিলেন তাতে উঠছে একাধিক প্রশ্ন।
ট্যাব দুর্নীতির নেপথ্যে রয়েছে জামতারা গ্যাং। এবার মুখ খুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ট্যাবের টাকা নিয়ে মুখ খুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী। মঙ্গলবারের রবীন্দ্র সদনে মনোজ মিত্রকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন তিনি। এই নিয়ে মন্তব্য করেন ব্রাত্য। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার পুরো বিষয়টি তদন্ত করছে। কোন কোন হ্যাকার এই কাজ করছে তাদের প্রত্যেককে চিহ্নিত করা হচ্ছে। সেই অনুযায়ী প্রশাসনিক স্তরে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হচ্ছে। একই সঙ্গে তিনি কড়া ভাষায় বলেন, আগামী দিনে যারা এই অসাধু কাজের সঙ্গে যুক্ত হবেন তারা কেউই ছাড় পাবেন না। ব্রাত্য বসু আরও বলেন, পুরো ব্যাপারটা যেমন পুলিশকে প্রশাসনিক স্তরে বিষয়টা খতিয়ে দেখতে বলা হচ্ছে এবং 4 জনকে গ্রেফতারও করা হচ্ছে। এনআইসিকে পুরো ব্যাপারটা খতিয়ে দেখতে বলা হচ্ছে। কোন কোন হ্যাকার এটা করছে এনআইসি প্রতিটিকে শনাক্ত করছে। সেই অনুযায়ী ব্যবস্থা করা হচ্ছে। আগামী দিনেও যারা এই ধরনের অসাধু কাজ করবে কেউ ছাড় পাবে না। মুখ্যমন্ত্রী নিজে এই ব্যাপারে কড়া নির্দেশ দিয়েছেন। জামতারা গ্যাংয়ের প্রসঙ্গ তুলে ব্রাত্য বলেন, যেভাবে রাজ্য সরকারের স্কিমের টাকা বিহারের অ্যাকাউন্টে চলে যাচ্ছে তাতে এর সঙ্গে জামতারা গ্যাংয়ের কোনো যোগাযোগ রয়েছে কিনা পুলিশ এবং প্রশাসন সেটি খতিয়ে দেখছে। ভবিষ্যতে টাকা গায়েবের ঘটনা রুখতে এনআইসি একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি তৈরি করেছে, যা পোর্টালে দেওয়া থাকবে। তবে যে বা যারা টাকা হাতানোর ঘটনা ঘটিয়েছে তারা কেউই ছাড় পাবে না। কাজল শেখকে ওয়াই গ্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হলো। সোমবার রাত থেকেই তার নিরাপত্তা বাড়ানো হচ্ছে, কিন্তু কেন এই নিরাপত্তা বাড়ানো হলো তা নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি। মঙ্গলবার সাংবাদিকদের মাধ্যমে তিনি বলেন, হয়তো প্রশাসন নিরাপত্তা বাড়ানোর কথা মনে করেছে তাই বাড়িয়েছে। জেলা পুলিশ সুপার অবশ্য এই প্রসঙ্গে কোনো মন্তব্য করতে চাননি। উল্লেখ্য, গত মাসে নিরাপত্তা বৃদ্ধি করা হচ্ছিল কাজল শেখের। তাকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়। ফের একবার তাঁর সুরক্ষা বাড়ানো নিয়ে বীরভূমের রাজনৈতিক মহলে চর্চা শুরু হচ্ছে। এতদিন বীরভূম জেলায় ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পেতেন চন্দ্রনাথ সিনহা এবং অনুব্রত মণ্ডল। সেই তালিকায় যুক্ত হলেন কাজল শেখও। সল্টলেকে মর্মান্তিক বাস দুর্ঘটনায় নিহত স্কুল ছাত্রের পরিবারের সঙ্গে ফোনে কথা বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বেলা 11:30 নাগাদ দুর্ঘটনার খবর পাওয়ার পর তিনি উত্তরবঙ্গ থেকে নিহত ছাত্রের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন এবং তাদের প্রতি সহানুভূতি ও সাহায্যের আশ্বাস দেন। মমতা বন্দ্যোপাধ্যায় শোক জানিয়ে বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। নিহত ছাত্রের পরিবারের পাশে আমরা সবসময় রয়েছি। এদিন বেলা 11:30টার সময় স্কুল ছুটি হওয়ার পর তৃতীয় শ্রেণীর ছাত্রটি তার মায়ের সঙ্গে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, সল্টলেকের রাস্তায় দুটি বাস রেষারেষি করছিল এবং একটি বাস ওই ছাত্রকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাটি জানার পর স্থানীয়রা দুটি বাসে ভাঙচুর চালায় এবং বাইপাস অবরুদ্ধ করে দেয়। এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষুব্ধ হন এবং পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে নির্দেশ দেন যে দ্রুত বাসের রেষারেষি বন্ধ করতে হবে। তাছাড়া তিনি বেপরোয়া চালকদের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নের প্রস্তাব দেন, যাতে তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য খুনের মামলা করা সম্ভব হয়। এছাড়াও স্থানীয়দের অভিযোগ, সল্টলেক এলাকায় এটি একটিমাত্র দুর্ঘটনা নয়, আগেও বেহালা এবং বাঁশডনিতে এমন দুর্ঘটনা ঘটেছিল। স্থানীয়দের মতে ট্রাফিক সঠিকভাবে নিয়ন্ত্রণ করলে এমন মর্মান্তিক ঘটনা এড়ানো সম্ভব হতো। মালদহ জেলায় আবাস যোজনা নিয়ে ক্ষোভের পারদ বেড়েই চলেছে। রতুয়া 1 নম্বর ব্লকের পর এবার চাঁচল 1 নম্বর ব্লক আবাস যোজনার ঘরের দাবিতে বিডিও অফিসের গেটে ধর্নায় বসে বিক্ষোভ দেখালেন মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের রাজাটোলা গ্রামের প্রায় 50 জন মহিলা। প্রত্যেকেই হাতে ছিল আবাস যোজনার আবেদনপত্র। তারা চাঁচল 1 নম্বর বিডিও অফিসের গেটে বসে আবাস যোজনার ঘরের দাবিতে তুমুল বিক্ষোভ দেখান। বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, তাদের ঘরবাড়ি ভাঙাচোরা দশা, তাই সরকারি ঘরের জন্য একাধিকবার আবেদন করেছেন, কিন্তু কাঁচা ঘর থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত তাদের নামে কোনো সরকারি পাকা ঘরের তালিকায় ঠাঁই হয়নি। অথচ যাদের পাকা বাড়ি রয়েছে, আগে ঘর পেয়েছেন, তাদেরও নাম এসেছে। এ বিষয়ে বহুবার স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে পঞ্চায়েত প্রধানের কাছে দরবার করেছেন, কিন্তু কোনো লাভ হয়নি। তাই আজ বাধ্য হয়ে বিডিও অফিসে এসে ধর্নায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন। চাঁচল 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি জাকির হোসেন ঘটনাস্থলে এলে তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন মহিলারা। তিনি জানিয়েছেন, আবাস যোজনার তালিকা তৈরি করেছেন প্রশাসনের লোকজনরা, তাই এতে তাদের কোনো রকম হাত নেই। ডলি চায়ওয়ালা এমন একটি নাম যা হয়তো সবাই শুনে থাকবেন। একটি চা স্টল হিসেবে তার কর্মজীবন শুরু করা ডলি তার অনন্য শৈলী এবং আকর্ষণীয় চেহারার জন্য পরিচিত। বিল গেটস যখন তার চায়ের দোকানে গিয়েছিলেন তখন ডলি চায়ওয়ালা বিখ্যাত হয়েছিলেন, কিন্তু এখন একটি ভাইরাল ভিডিওর পর মানুষ অবাক এবং ভাবছে কি করে হচ্ছে। ডলি চায়ওয়ালার একটি ভিডিও শেয়ার করেছেন, যাতে তিনি তার বিলাসবহুল জীবনযাত্রা দেখিয়েছেন। বড় গাড়ি, দুবাইতে বিলাসবহুল জীবন এবং আরো অনেক কিছু। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ডলি তার অফিসও খুলেছেন দুবাইয়ে। ইনস্টাগ্রামে এই খবরটি শেয়ার করার পর ডলি এই অফিসে কি করতে চলেছেন তা জানতে আগ্রহী মানুষ। ভিডিওটি ভাইরাল হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় নানান প্রতিক্রিয়া আসছে। একজন লিখেছেন, আমার ডিগ্রি আগুনে পুড়ে যাবে। আরেকজন ঠাট্টা করে বললেন, ল্যাপটপে চা বানানো হচ্ছে। কেউ লিখছেন, ডলি চায়ওয়ালা কোটির মালিক। তো কেউ কমেন্ট করলো, ওই
লোকটা কি করছে, সে একটা অফিস খুলেছে তাই। এমন অনেক মন্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এবং ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে গিয়েছে। ডলি জয়ওয়ালা আরও একবার প্রমাণ করেছেন যে তার প্রতিটি পদক্ষেপ সবাইকে অবাক করে দেয়। এমন অনেক মন্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এবং ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে গেছে। ডলি জয়ওয়ালা আরও একবার প্রমাণ করেছেন যে তার প্রতিটি পদক্ষেপ সবাইকে অবাক করে। কোনো মামলার দ্রুত শুনানি চেয়ে আর মৌখিক আবেদন জানানো যাবে না। শীর্ষ আদালতে মঙ্গলবার একথা জানিয়ে দিলেন সুপ্রিম কোর্টের নতুন বিচারপতি সঞ্জীব খান্না। এবার থেকে দ্রুত শুনানির জন্য লিখিতভাবে কিংবা ইমেলে আবেদন জানাতে হবে। কি কারণে দ্রুত শুনানি চাই তাও উল্লেখ করতে হবে। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। পরের দিনই শীর্ষ আদালতে দ্রুত শুনানি রাজ্যতে পদ্ধতিগত বদল আনলেন প্রধান বিচারপতি খান্না। আইনি খবর পরিবেশনকারী ওয়েবসাইট বার অ্যান্ড বেঞ্চের প্রতিবেদনের প্রকাশ, অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের সময়কালে দ্রুত শুনানির জন্য মৌখিক আবেদনের চল ছিল। কোনো মামলা দ্রুত শুনানির প্রয়োজন মনে করলে আইনজীবীরা তা মৌখিকভাবেই জানাতে পারতেন। বেশিরভাগ ক্ষেত্রে গ্রেফতারির আশঙ্কা বা কোনো নির্মাণ ভেঙে ফেলার আশঙ্কার কথা জানিয়ে এই ধরনের মৌখিক আবেদনগুলি রাখা হতো। তবে মঙ্গলবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি জানিয়ে দিয়েছেন, এখান থেকে সমস্ত দ্রুত শুনানি রাজ্যেই লিখিতভাবে বা ইমেলেই জানাতে হবে। রবিবারই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নিয়েছেন চন্দ্রচূড়। রেওয়াজ অনুসারে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অবসর গ্রহণের পর তাকে পরবর্তী প্রধান বিচারপতির নাম সুপারিশ করে যেতে হয়। তাই সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি পরবর্তী প্রধান বিচারপতিকেই নিযুক্ত করেন। এই প্রচলিত রীতি অনুযায়ী সোমবার সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি খান্না। প্রধান বিচারপতি খান্নার কার্যকালের মেয়াদ 183 দিনের। 2025 সালের 13ই মে অবসর নেবেন তিনি। দায়িত্ব গ্রহণের পরই বিচার ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন প্রধান বিচারপতি। বিচার পাওয়ার ক্ষেত্রে সময়ের ব্যবধান কমানোর জন্য একটি সুশৃঙ্খল পদ্ধতিতে কাজ করতে চান। পাশাপাশি বিচারের ক্ষেত্রে আইনি প্রক্রিয়া যাতে সাধারণ নাগরিকদের জন্য নিষ্ঠুর না হয় সেটিও অগ্রাধিকারের ভিত্তিতে নিশ্চিত করতে চান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। অস্বস্তিতে রাজ্য সরকার। হলদিয়া পেট্রোকেমিক্যালস মামলায় সুপ্রিম কোর্টের জোর বিপাকে পশ্চিমবঙ্গ সরকার। সূত্রের খবর, রাজ্যের কাছে শিল্পপতি পূর্ণেন্দু চট্টোপাধ্যায়ের টিসিজি গোষ্ঠীর 2000 কোটি টাকা বকেয়া। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ অবিলম্বে এই বিপুল বকেয়া রাজ্যকে মেটানোর নির্দেশ দিয়েছে। সোমবার সুপ্রিম নির্দেশ কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে জমা দিতে রাজ্য সরকারকে। এর আগে 2023 সালে বকেয়া ইস্যুতে মামলা হলে সুপ্রিম কোর্টের 3 অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়ে তৈরি বেঞ্চ সালিসি প্রক্রিয়ার মাধ্যমে রাজ্যকে সমস্ত বকেয়া অর্থ মেটানোর নির্দেশ দিয়েছিল। পাল্টা সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় পশ্চিমবঙ্গ সরকার। সেখানেই জোর ধাক্কা। এদিন প্রধান বিচারপতি বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, অবিলম্বে রাজ্যকে বকেয়া অর্থ মিটিয়ে দিতে হবে। হলদিয়া পেট্রোকেমিক্যালস বা HPL ছিল অনাবাসী ভারতীয় পূর্ণেন্দু চট্টোপাধ্যায় চ্যাটার্জি গোষ্ঠী ও রাজ্য সরকারের যৌথ প্রকল্প। এই নিয়ে দীর্ঘ বিতর্কের পর প্রায় 1 দশক আগে সংস্থাটি যায় টিসিজির হাতে। সেই সময় টিসিজির অধীনস্থ HPL এর প্রমোটার সংস্থা এসেক্সের দাবি অনুযায়ী যেহেতু নতুন করে ব্যবস্থার সঙ্গে ওই সুবিধার শর্তের কোনো যোগ নেই, তাই চুক্তি অনুযায়ী সেই টাকা তাদের পাওয়া ছিল। চুক্তি অনুযায়ী সেই টাকা তাদের প্রাপ্য বলেই জানানো হয়। সেই সময় সালিসি আদালত এসেক্সের দাবি ন্যায্য বলে রায় দেয়, অর্থাৎ HPL কে বকেয়া প্রাপ্য 2968.33 কোটি টাকা দেবে রাজ্য সরকার। পাশাপাশি বকেয়ার উপরে সুদ বাবদ 6.55 কোটি টাকা প্রমোটার সংস্থা এসএসকে দেওয়া হবে, এমনই কথা বলা হয়। ব্যুরো রিপোর্ট 23 নিউজ বাংলা চ্যানেল।